নমস্কার বন্ধুরা, রেক্স স্টুডিওজে আপনাদের স্বাগত। আর আজকে অবশ্যই হেমন্তের মরশুমে নেই, কিন্তু হেমন্তের গল্প রয়েছে। হ্যাঁ, অবশ্যই কেন বলছি বুঝতেই পারছো। আর অবশ্যই প্রথমে পরিচয় করে দিই, যিনি রয়েছেন পরিচয় খুব করানোর দরকার পড়ে না। টেলিভিশন থেকে সিনেমা সবেতেই অনুষাকে আমরা দেখেছি, অনুষা বিশ্বনাথন অবশ্যই। তো প্রথমে স্বাগত তোমাকে। হ্যাঁ, আর কেমন আছো? আমি ভালো আছি, একটু নার্ভাস, একটু এক্সাইটেড, সবই মিলিয়ে মিশে এখন। তো আই এম রিয়েলি গ্ল্যাড যে মানে এটা কভার করছো, বিকজ এই গল্পটা মানে শোনা দরকার, লোকজনের দেখা দরকার, এবং তারা নিজেকে দেখতে পাবে এই ছবিটাতে। তো আমি চাই যে যতজন এর কাছে এই বার্তাটা পৌঁছানো যায়, পৌঁছানো হোক। মরশুমের কথা আমরা শুনি অনেক সময়, মরশুম অনেকটা মানুষকে ভাবায়। হুম। আর সেখানে হেমন্তের যে মরশুম, সেখানে কি ছবির মধ্যে আমরা পাচ্ছি হেমন্তের অপরাহ্ন? দেখো, আমার জন্য হেমন্তের অপরাহ্ন নামটা খুব মানে আমি পার্সোনালি মানে শরৎকাল তারপরে হেমন্ত, এই সময়টা আমার প্রচন্ড ফেভারিট একটা সময়। আর ওই যে ঠিক শীত শীত ভাব, কিন্তু শীত এখনো আসেনি। দুপুরবেলা আমি স্কুল থেকে ফিরে রোদ পোয়াচ্ছি, ওইটা একটা আমার জন্য নস্টালজিক ফিলিং। কিন্তু যেটা বলতে চাইছি হেমন্তের অপরাহ্ন বলে, সেটা হচ্ছে যে আমাদের জীবনের হেমন্তের অপরাহ্ন, মানে হয়তো জীবনটা শেষ হয়নি, শীতও আসেনি, শেষ পর্যায়ে কিন্তু কি হয়? শীতের আগে মানে একদম শেষের আগেও আমরা আরেকবার জীবনটাকে নতুন ভাবে বাঁচার চেষ্টা করি। আর অবশ্যই যেটা তুমি অবশ্যই এখন নতুন প্রজন্মকে রিপ্রেজেন্ট করো। অবশ্যই এরকম একটা ভাবনার যখন ছবি এসছে, অবশ্যই সব থেকে বড় বিষয় তোমার বাবা রয়েছেন এই ছবির পরিচালনায়। তো হ্যাঁ। সেখানে একটা বিষয় কি সেটা ছিল যে বাবার স্ক্রিপ্টটা অ্যাকসেপ্ট করতে হবে বাধ্যতা, নাকি ভালো লাগা? অনেক সময় থাকে যে অনেক সময় রেকমেন্ডেশনটা কার সেটা ম্যাটার করে। দেখো, আমি কখনোই আমার বাবা যদি আমাকে একটা চরিত্র দেয় আমি না বলবো না, কারণ আমি 8 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। প্রায় 8 বছরে একবারও তো আমাকে কোনো চরিত্র দেয়নি, তা আমি নিশ্চয়ই অনেক ভেবে চিনতে তারপরে এই চরিত্রটা দেওয়া হয়েছে আমাকে। আর স্ক্রিপ্টের তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ স্ক্রিপ্টটা আমি পুরোটা শুটিংয়ের সময়ও পাইনি, আমি না কেউই পাইনি, পুরোটাই আমার বাবার মাথার মধ্যে ছিল। এবং আমরা অন দ্য ডে আমরা স্ক্রিপ্টটা পেতাম, বা তার একটু আগে আমরা পেতাম, এবং সেই কনটেক্সটটা আমাদের বুঝিয়ে দেওয়া হতো। তাই জন্য আমি আর ঋতু এখনো মানে মজা করে বলি বা বলেছিলাম, যখন প্রথম আমাদের স্ক্রিনিং হয়েছিল, কাস্টিং খুব ছোট্ট করে একটা স্ক্রিনিং হয়েছিল, তো আমি বলেছিলাম যে চল এবার বুঝতে পারবো ছবিটা কি নিয়ে, মানে পুরো গল্পটা জানি না, মানে গল্পটা জানি বাট সময়ের সাথে মানে কোনটার পরে কোনটা এডিটিং বা মানে ক্রোনোলজিটা জানি না। আর আমার বাবার ফিল্ম মানে তো সোজা ক্রোনোলজি তো হবে না, আমরা যেরকম ভাবে শুটিং করি হয়তো ওইভাবেই রাখলো, কে জানে। আর উনি ওনার ধাঁচে করবেন স্বাভাবিকভাবে একদমই, কিন্তু এমন নয় যে খুব যে মানে বুঝতে অসুবিধা হবে তা নয়, মানে পুরো ছবিটা যদি কেউ দেখে তাহলে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। মানে আমার যেরকম মানে মানে অনেক টাইম জাম্পস আছে, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবটাই আছে, কিন্তু যখন তুমি পুরো ছবিটা দেখে শেষ হচ্ছে, তখন কোথায় কোনগুলো পাস্ট আর কোনগুলো প্রেজেন্ট আর কোনগুলো ফিউচার, কিভাবে ওগুলো একসঙ্গে আসে সব বোঝা যায়। আর সেটের মধ্যে যখন তুমি এমন একজন পরিচালনা করছেন যিনি তোমার বাবা, সেই যে ব্যাপারটা বলছিলাম, ঠিক তেমনই রিয়েল লাইফে তুমি তাকে দেখে বড় হয়েছো। সেটে গিয়ে কি কিছু ডিফারেন্ট কিছু ফিল করেছিলে? না, ইজ নট, মানে আমার মনে হয় বাবা খুব একটা যে আলাদা মানুষ তা নয়। মানে বাবা মানে একটু যখন জিনিসপত্র ঠিকঠাক হচ্ছে না ওভারঅল সেটে, তখন একটু একটু রেগে যায়, কিন্তু বাবার বকা খেয়েছো? না, আমি বকা খাইনি, কিন্তু মানে জেনারেলি 2 সেকেন্ডের রাগ বাবার, মানে তারপরে আবার নর্মাল। সেটা আমি আমার মানে ব্যক্তিগত জীবনেও দেখেছি যে বাবা যদি রেগেও যায়, যে মানে বাবা রাগ পুষে রাখে না, একটু রাগ হলো 2 সেকেন্ড একটুখানি হাই হাই করলো, তারপর আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো কি বলছিলে, চলো 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 করতে, এবার রেডি করতে হবে, নর্মাল। মানে কোনো কাউকে আর মানে ব্যক্তি বিশেষ আর পরিচালক হিসেবে দুটোই এক কাছাকাছি। হ্যাঁ, মানে আই থিঙ্ক মানে এটাই আমার বাবার জীবন। বাবা প্রচন্ড ভালোবাসে সিনেমা বানাতে এবং এই জগতে থাকতে, সাবলীল জীবন বলতে। হ্যাঁ, একদমই তাই। মানে বাবা ওই মানে যে আমার একটা প্রফেশনাল ফেস রাখতে হবে সেরকম নয়। তাই জন্যই বোধহয় কলকাতায় আমার বাবাকে যেভাবে অ্যাপ্রিশিয়েট করা দরকার সেটা করে না, গ্লোবালি করে, ইন্টারন্যাশনালি সেটা তুমি কমিট করছো তাহলে একদমই। অ্যাবসলিউটলি, আই ডোন্ট বিলিভ, আই ফিল দ্যাট ইউ নো, মানে আমি তো অ্যাজ আ ডটার এটা বলতেই পারি, বাট ইভেন মোর সো অ্যাজ আ প্রফেশনাল, যে মানে আমি যেরকম ইংরেজি হয়তো পড়েছি, মাস্টার্স করেছি, গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু আমার পাস্ট সাবজেক্ট একটা ওয়াজ ফিল্ম স্টাডিজ, তো আমি সেটা নিয়েও পড়েছি, এবং আমার বাবার ফিল্মগুলো পড়ানো পর্যন্ত হয়। অ্যান্ড
হি ইজ ওয়ান 3 ন্যাশনাল অ্যাওয়ার্ড ওই টাইমে, মানে একদম তখন মানে রিলে শুট হতো এবং মানে অনেক কষ্ট করে শুট করেছে এবং হি ইজ স্টিল ওয়ার্কিং। এতদিন টেক বারবার নেওয়া যেত না, এনজি বারবার হতো, তাই জন্য আমরা এখানেও প্রচন্ড রিহার্সাল করে তারপর শুট ডিজিটাল আছে বলে যে এটাই ওয়ার্কশপ, এটাই আমরা যথেষ্ট উই হ্যাভ টু বি শিওর অফ আওয়ার ওয়ার্ক। তো আমার মনে হয় দ্যাট দ্য কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন আমার বাবার পাওয়া উচিত সেরকম পায় না বাবা, অ্যান্ড দ্যাট ইজ স্যাড। বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে এই ছবিটা আমরা আনতে পেরেছি এবং প্রথমবার আমার যে মনে হয়েছিল যে ও বাবা সত্যি, মানে আমার বড় হওয়ার পর আমি দেখেছি সেটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যখন এই ছবিটা স্ক্রিন করা হয়েছিল তখন যেভাবে লোকজন উত্তেজিত হয়ে মাটিতে বসে দাঁড়িয়ে সিঁড়ির ওপর বসে স্ট্যান্ডিং ওভেশন সব মিলিয়ে লোকজন যে ভালোবাসা প্রেজটা পেয়েছিল, প্রেজ শুধু নয় মানে জাস্ট যে মানে লোকজন কানেক্ট করতে পেরেছে আমি দেখেছিলাম, তখন আমার খুব ভালো লেগেছিল আমার বাবার মুখটা দেখে। দর্শকের রিঅ্যাকশনটাই বুঝিয়ে দেয় ভীষণ ভীষণ, হ্যাঁ একদম। আর ওরকমই একটা গল্প, এটা একটা মানুষের গল্প, মানে মানুষ মানে আমাদের জীবনের গল্প। আমরা যে ক্রাইসিসে যাই, আমরা কোভিড সবাই আমরা ইয়ে করেছি, আমাদের মেন্টাল হেলথ, আমাদের অ্যাংজাইটি, আমাদের একাকিত্ব, আমাদের রিটায়ারমেন্টের পরে যে আমাদের কি একটা মানে অদ্ভুত একটা এমটিনেস থাকে আমাদের, মানে ফাঁকা হয়ে যায় জীবনটা, সেই একাকিত্ব, সেই একাকিত্ব কিভাবে তুমি মানে সেটা নিয়ে ডিল করবে। একদম। আর অনুষাকে আমরা শুধুমাত্র ছবির ক্ষেত্রে বলবো না, খুব মানে টেলিভিশনের একটা পরিচিত মুখ হয়ে এসেছিল অনুষা তার সাথে, আর সেই সময়ও ছিলাম আমরা। কিন্তু টেলিভিশনের কাজ করা তার একটা যে ধারাবাহিকতা থাকে, সেখান থেকে বিরতি নিয়ে এখন তুমি ছবিতে, তো সেখানে কি মনে হয় টেলিভিশন কি আবার করার ইচ্ছে রয়েছে এরপরে? হ্যাঁ, কেন ইচ্ছা থাকবে না, মানে আমার তো মানে আমি তো টেলিভিশনটা ভালোবেসেই করেছি। আমি জানতে চেয়েছি, আমি যেরকম ছবি, ওয়েব সিরিজ, নাটক, এই তিনটে মিডিয়ামে কাজ করেছি। মানে ওয়েব সিরিজের ছবি আমি ধরলাম একই ধাঁচের ধরলাম, বাট ধরো নাটক এবং স্ক্রিনে আমি অভিনয় করেছি। কিন্তু সিরিয়াল করা বা ধারাবাহিক করা খুব অন্যরকম, ফরম্যাটটাই আলাদা এবং আমি চেয়েছিলাম সেটা শেখা। মানে আমি অভিনেত্রী হিসেবে আমি জানতে চেয়েছিলাম সিরিয়ালটা করে মানে সেই ফরম্যাটটা কি, অভিনয়টা কীরকমভাবে পাল্টায়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি প্রচুর শিখতে পেরেছি বিকজ রোজ করছি তো প্র্যাকটিস হচ্ছে একটা অভিনয় করার, এবং একটা অ্যাওয়ারনেস চলে আসছে টেকনিক্যালসে, মানে টেকনিক্যালিটিসগুলো। যেরকম আমি এখন তুমি পেছন থেকে আমার লাইট হালকা ফেললেও আমি বুঝতে পারবো, আমি কনসিয়াসনেসটা চলে আসে, লেন্সটা বুঝতে পারবো অনেক বেশি ভালোভাবে। তো এখন আমি যদি কোনো চরিত্রে অভিনয় করি তাহলে আমাকে শুধু অভিনয়তে ফোকাস করতে হবে, আমাকে আর এই টেকনিক্যালিটিসগুলোতে কনসিয়াসলি ফোকাস করতে হবে, এটা মাসেল মেমোরি হয়ে গেছে। তো সেইভাবে আমি প্রচুর শিখতে পেরেছি। অ্যান্ড আমি সেটা, অ্যান্ড অফকোর্স ডায়লগ মুখস্থ করে বলা, অলওয়েজ বিং রেডি। মানে আমি সত্যি লীনাদিকে এটার জন্য, মানে লীনা গঙ্গোপাধ্যায়কে আই ওয়ান্ট টু থ্যাঙ্ক, বিকজ যেসব ডায়লগ উনি আমাকে লিখে দিয়েছিলেন, খুব সুন্দর সুন্দর ডায়লগ এবং খুব কঠিন কঠিন কয়েকটা শব্দ, যেগুলো আমি শিখেছি। আমার বাংলা ভোক্যাবুলারি বাড়ানো হয়েছে। তারপরে অনেক প্রচলিত কথা যেগুলো আমি কখনো বলিনি বা আমার প্রজন্মের লোকজন বলে না, সেগুলো আবার নতুন করে শেখা, সেগুলো খুবই মানে ইট ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল ফর মি। অনুষাকে সোশ্যাল মিডিয়াতেও আমরা খুব দেখি, খুব পোজ বা ভালো ফটোশুটস বা এই সময় থাকতে, ফটোশুটস খুব পছন্দ তোমার? আমার অ্যাকচুয়ালি ফটোশুটস অনেক দিন ঠিকভাবে করা হয়নি বিকজ আমি ধারাবাহিক করছিলাম, আমার কোনো সময় থাকতো না। আর আমি প্রচণ্ড অ্যাকচুয়ালি মানে আই লাইক টু লিভ, আই লাইক টু হ্যাভ আ লাইফ আউটসাইড অফ ওয়ার্ক। তো আমার বন্ধু বান্ধবদের সঙ্গে, আমার ফ্যামিলির সঙ্গে আমি টাইম স্পেন্ড করতে ভালোবাসি। তাই জন্য আমি ওই যে সারাদিন শ্যুট করে মাঝরাত্রিরে আমি ফটোশ্যুট করে আপলোড করবো, ওটা আমি করতে পারিনি। কিন্তু আমি অনেক কিছু শিখেছি। আই থিঙ্ক ফটোশ্যুটস করেও তোমার মানে বডিলি অনেক ফ্রি হতে পারো তুমি, এবং আই থিঙ্ক সব স্কিলস অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার থাকা উচিত। সো ইফ আই এভার প্লে আ মডেল, আই শুড বি এবল টু ডু ইট। অ্যান্ড যদি you know I should be like photogenic, and লোকজন সেটা দেখে অনেক সময় আমাকে কাস্ট করে, ইটস পার্ট অফ মাই ওয়ার্ক। সো ওইভাবে এটাই আমি জিজ্ঞেস করতে, যে এইটা কিন্তু এখন ফ্যাশন ফটোগ্রাফি বা এমনি বিভিন্ন কাইন্ড অফ ফটোগ্রাফি হয়, তো সেখানে অ্যাক্ট্রেসদের জন্য কিন্তু এটা একটা কি সিলেকশনের পার্টও হয়ে দাঁড়িয়েছে, যেখানে অনেক সময় তারা সিলেক্টেড হয়, তাদের নতুন লুকসগুলো যেমন ইনভেন্ট হয়? হ্যাঁ, না কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সব সিনেমা করার আগে লুক সেট করি, আর আমি নিজে যে সিনেমাগুলো করেছি তার মধ্যে থেকেই আমি বলতে পারি যে আমাকে মানে খুব আলাদা লাগে বিভিন্ন লুকে। আমার একটা বড় টিপ পরলে আলাদা লাগে, একটা ছোট টিপ পরলে আলাদা লাগে, আমাকে কাজল পরলে আলাদা লাগে, আমাকে চুল একরকম ভাবে বাঁধলে আলাদা লাগে, আমার বয়স কমে যায় বেড়ে যায়। মানে আমাকে কেউ ইমাজিন করতে পারেনি দুর্গা হিসেবে ইন অপরাজিত, কিন্তু সেটা অনেকদা আমাকে বলেছিল একবার ট্রাই করে দেখো।
তো এই যে ট্রাই করে দেখো, সবাই তো সবসময় ওই টাইমটা তোমাকে দেবে না, তাই তুমি নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে যদি তুমি ফটোশ্যুট করো, যেখানে ইন্টারেস্টিং লুক তুমি করছো, যেগুলোতে লোকজন ও এটা তো আমি একে তো এইভাবে ভাবিনি, তখন ওটা একটুখানি এড করে দেয়। আমি বলছি না ওই রকম ভাবে সিলেকশন হওয়া উচিত, অফকোর্স অভিনয় শুড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অফকোর্স লুক ইজ ইম্পর্টেন্ট, কারণ তোমাকে যদি এই চরিত্রের মতো দেখতে না হয় তখন তাহলে রেলেভেন্স থাকবে না। রেলেভেন্স থাকবে না, ডিপেন্ডিং অন দ্য চরিত্র অফকোর্স। এবার তো সেই ক্ষেত্রে আই গেস ইট ডাজ হেল্প। অবশ্যই আমাদের পেজে নতুন নতুন কন্টেন্ট বা অবশ্যই সিনেমা, লাইফস্টাইল, ফ্যাশন সব রকমের খবর জানতে চোখ রাখতে হবে, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আপাতত আজকের মতো এখানেই আমরা ইতি টানছি। নমস্কার।